আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সামনে বার্ষিক পরীক্ষা, অনেক পড়াশোনা করতে হচ্ছে। আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ের জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে কবিতাটি পড়ব। এটি একটি অত্যন্ত চমৎকার কবিতা। পড়লে বোঝা যায় আমরা আমাদের মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশকে কতটা ভালোবাসি। আসলে এটা সময়কালে বোঝা যায়। কবি যে কতভাবে তার মৃত্যুর পরেও তার এই মাতৃভূমিতে ফিরে আসতে চেয়েছেন, সেটা পড়লে আমাদের ভিতরে যে ভালোবাসা সেটাও কিন্তু জাগ্রত হয়। কবিতাটি পড়ি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়। বলছে আবার আসিব ফিরে, কখন ফিরে আসবেন? মৃত্যুর পরে। তিনি আবার ফিরে আসতে চেয়েছেন কোথায়? ধানসিঁড়িটির তীরে। ধানসিঁড়ি একটি নদীর নাম, এটি ঝালকাঠি জেলায় অবস্থিত। এই নদীর তীরে কবি আবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়। আবার এটাও বলছেন যে হয়তো মানুষ নয়, কারণ মানুষ হয়ে আমরা একবারই জন্ম লাভ করি। হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, বলছে মানুষ তো নয়ই, হয়তো শঙ্খচিল শালিকের বেশে তিনি এই বাংলায় ফিরে আসবেন। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, বলছে হয়তোবা কাক হয়েও তিনি আসতে পারেন এই বাংলায়, এই কার্তিকের নবান্নের দেশে। কার্তিক মাসে কিন্তু আশ্বিন কার্তিক এই 2 মাস বাংলাদেশে নবান্ন হয়। আশ্বিন কার্তিক না, কার্তিক অগ্রহায়ণ, নবান্নর উৎসব হয় বাংলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে। সেই সময় নতুন ধান ওঠে, সেই ধান দিয়ে নতুন ধানের নতুন পিঠা পুলি পায়েস তৈরি হয়, সেটা হচ্ছে নবান্নের উৎসব। আর ওই সময়টাকে বলা হয় নবান্ন, তাই সেই হিসাবে বাংলাদেশ নবান্নর দেশ। বলছে সেই ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে কবি আবার আসবেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এই যে কুয়াশার বুকে ভেসে, ওই সময় নবান্নে কিন্তু শীতের আগের সময়, যেহেতু তখন কিন্তু গ্রাম বাংলায় কুয়াশা পড়ে, শহরে না পড়লেও। সেই কুয়াশার বুকে ভেসে, যে কাক হয়ে কুয়াশার বুকে ভেসে কিন্তু একদিন আসতে চেয়েছেন এই বাংলায় নবান্নের দেশে কাঁঠাল ছায়ায়। কুয়াশার বুকে ভেসে কোথায় আসবেন? কাঁঠাল গাছের ছায়ায়। হয়তো বা হাঁস হব, আবার বলছে হয়তো হাঁস হয়েও তিনি আসতে পারেন। কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, কিশোরীর যে ঘুঙুর সেটা লাল পায়ে বাঁধা থাকবে। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। সারাদিন কলমির গন্ধ ভরা, কলমি লতা আছে কিন্তু গ্রাম দেশে এক ধরনের লতা আছে যেগুলো পানিতে জন্মে, কলমি লতা। সেগুলোতে খুব সুন্দর বেগুনি রঙের, হালকা বেগুনি রঙের ফুল ফোটে, কলমি ফুল। সেগুলো পুকুর, জলা আর এর আশেপাশে এগুলো এত সুন্দর হয়ে গাছ হয়ে বেগুনি রঙের ফুল ফুটে গাছগুলো সুন্দর ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে। সেই কলমির গন্ধ ভরা জলে ভেসে 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 থাকবেন তিনি সারা দিন হাঁস হয়ে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এ সবুজ করুণ ডাঙায়। বলছে আবার আমি আসতে পারি এই বাংলার নদী মাঠ ক্ষেতকে ভালোবেসে, আবার আমি আসব। জলাঙ্গি ঢেউয়ে ভেজা, জলাঙ্গি মানে কি? জল ধারণ করে যে, সেই হচ্ছে জলাঙ্গি, এখানে নদী। জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। এই সবুজ করুণ মানে বাংলার সুবিশাল সুবিস্তর এলাকায় শুধু সবুজ আর সবুজ। সেই ডাঙা মানে হচ্ছে উঁচু জায়গা, ক্ষেত ভূমি, সেখানে সে আবার ফিরে আসতে চেয়েছেন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
বলছে হয়তো তোমরা চেয়ে দেখবে সুদর্শন এক ধরনের গুবরে পোকা। এই পোকা সন্ধ্যার সময় বাতাসে উঠছে। সুদর্শন কত সুন্দর না, আমরা সুন্দরদেরকেও সুদর্শন বলি, কিন্তু এখানে সুদর্শন একটি পোকার নাম। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। বলছে হয়তোবা শুনবে একটা লক্ষ্মী পেঁচা শিমুল গাছের ডালে বসে ডাকছে। সেই লক্ষ্মী পেঁচার মধ্যেই কবি থাকবেন। সেই লক্ষ্মী পেঁচার বেশ ধরেই কবি এই বাংলায় শিমুলের ডালে এসে বসবেন। হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে। বলছে হয়তো কি খইয়ের ধান হয়ে তিনি এই বাংলায় আসবেন, যে খই শিশু কোনো এক উঠানের ঘাসে ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে? বাচ্চাদের খেতে দিলে বাচ্চারা অনেক সময় ফেলে দেয় না, সেভাবে ছড়াচ্ছে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। রূপসা হচ্ছে একটা নদীর নাম। এই রূপসার ঘোলা জলে, নদীর জল কিন্তু ঘোলা হয়, চকচকে হয় না। বলছে এই রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। এই যে এই কিশোর হয়ে এই সাদা ছেঁড়া পাল নিয়ে এই রূপসার ঘোলা জলে কিশোর হয়ে তো না, সাদা ছেঁড়া পাল হয়ে তিনি একদিন আবার বাংলায় ফিরে আসবেন। এই যে দেখো এখানে ছবিটা, সাদা ছেঁড়া পালের কিশোরের এই যে নৌকা চালাচ্ছে রূপসার ঘোলা জলে, আর কিশোরের এই সাদা ছেঁড়া পাল হয়ে কবি আবার বাংলায় ফিরে আসবেন। এই যে ছেঁড়া পালের ডিঙা বায়, আচ্ছা এই যে ডিঙা বাচ্ছে, ডিঙি নৌকা ডিঙি নৌকা মানে হচ্ছে কি ছোট আকারের নৌকা। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে দেখিবে ধবল বক। বলছে রাঙা মেঘ সাঁতরায়ে, রাঙা মেঘ মানে কি অনেক সময় আকাশ লাল দেখায়, তখন আকাশে মেঘ থাকলে সেগুলোও কিন্তু সিঁদুরের মতো লাল হয়। সেই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে এটা কোন সময়ের অন্ধকার? এটা কিন্তু সন্ধ্যার অন্ধকার। চারিদিকের সূর্যের যে ডুবে যাওয়ার একটা লালিমা থাকে, সেই লালিমায় মেঘ কিন্তু রাঙা হয়ে ওঠে। রাঙা শব্দের অর্থ লাল, লাল হয়ে ওঠে। সূর্য ডোবার সময় যে চারদিকে লালিমা লাল একটা আভা ছড়িয়ে পড়ে, সেই আভায় মেঘও রাঙা হয়ে যায়। সেই মেঘ, আকাশের সেই মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে দেখিবে ধবল বক। ধবল শব্দের অর্থ সাদা। সেই সাদা বক সেই অন্ধকারের মধ্যে রাঙা মেঘ সাঁতরিয়ে কোথায় আসছে? নীরে ফিরে আসছে, তার বাড়িতে ফিরে আসছে। আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। বলছে এই ধবল কাক হয়েও কবি এই বাংলায় ফিরে আসতে পারেন। দেখেছো কবি কতভাবে বাংলায় ফিরে আসতে চেয়েছেন। বলছে কোনো না কোনো একটা কিছু হয়েও যদি আমি বাংলায় ফিরে আসতে পারি, তারপরও কিন্তু তিনি বাংলায় ফিরে আসতে চেয়েছেন। তিনি ইউরোপ, আমেরিকা, বড় বড় দেশের মতো যেখানে অনেক আনন্দ, যেখানে অনেক আরাম আয়েশ বিলাসিতা, সেসব দেশে কিন্তু তিনি যেতে চান নাই। এই দুঃখিনী মায়ের বাংলার কুলেই তিনি ফিরে আসতে চেয়েছেন। তাহলে কি দেখো স্বদেশ প্রেম কতটা গভীর হলে এরকম ফিরে আসতে চায়। আমরাও কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি ভালোবাসা অন্তরে পোষণ করব, লালন করব। জেনে নিচ্ছি শব্দার্থ টিকা। ধানসিঁড়ি অর্থ ঝালকাঠি জেলার একটি নদী। নদীটি এখন মরে গেছে মানে শুকিয়ে গেছে। শঙ্খচিল এক ধরনের সাদা চিল। নবান্ন নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়। এই উৎসবে দুধ, গুড়, নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। কার্তিকের নবান্নের দেশে, কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। নবান্ন অর্থ নতুন ভাত। কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকেরা নবান্ন উৎসবে মেতে ওঠে। ঘুঙুর নূপুর পায়ের অলঙ্কার। জলাঙ্গি, কবি এখানে নদীকে জলাঙ্গি অর্থাৎ জল আছে
জল যার অঙ্গে নামে অভিহিত করেছেন। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন। এগুলো হচ্ছে ব্যাখ্যা, আর শব্দের অর্থটা কিন্তু ছোট। ডাঙা জলাশয়ের নিকটবর্তী উঁচু স্থান। সুদর্শন শকুনি এক ধরনের পোকা যা উঠতে পারে। লক্ষ্মী পেঁচা এক ধরনের পেঁচা। রূপসা একটি নদীর নাম। ডিঙা ছোট নৌকা। নীরে পাখির বাসায়। ধবল অর্থ সাদা। আচ্ছা, পাঠের উদ্দেশ্য কি? কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে। তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ব বোধের জাগরণ ঘটবে। এবার পাঠ পরিচিতিটা আমরা একটু জেনে নেই। পাঠ পরিচিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতি মুখস্থ থাকলে অনেক প্রশ্নের উত্তর অনায়াসেই লেখা যায়। আবার আসিব ফিরে। কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেয়া। কোন কাব্যগ্রন্থ? রূপসী বাংলা। জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে কবিতায়। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিখের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি সাদা হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধ ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীরে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। কবি পরিচিতিটা আমরা একটু পড়ি। এত সুন্দর যে কবিতা আমাদের উপহার দিলেন, তার পরিচিতিটা আমরা পড়ব। এখান থেকেও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হয়। কবি জীবনানন্দ দাশ, বানানটা একটু লক্ষ্য করবে। জীবনানন্দ, তিনটা ন কিন্তু পাশাপাশি। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। কত সালে? 1899-এ। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল শহরে। তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। কলকাতা থেকে 1921 সালে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। তোমরা বেশিরভাগ সময় কবি সাহিত্যিকদের, গল্পকারদের ওই যে পরিচিতিটা পাঠ করলে দেখবে এরা বেশিরভাগ সময় যারা বাংলা সাহিত্য লিখেছেন আমাদের জন্য, তারা কিন্তু বেশিরভাগই ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। আর এই যে বাংলা সাহিত্য রচনা করেছেন, এটা কিন্তু তাদের অন্তরের টান থেকে তারা এটা এত নিখুঁতভাবে করতে পেরেছেন। MA পাশ করেছেন। আচ্ছা, ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবনের শুরু হয়। ইংরেজি পাশ করার পর আবার ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবেই কিন্তু তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজশ কলেজ, বরিশাল বজ্রমোহন কলেজ, খগরপুর কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। তিনি দেখো কতগুলা কলেজে অধ্যাপক ছিলেন। এক সময় তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। বলছেন এই তার কর্মের ভিড়ে তিনি এক সময় সাংবাদিকও ছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে। প্রকৃতির যে রং রূপ, যে অপরূপ সৌন্দর্যের আধার যে বাংলার প্রকৃতি, সেটা জীবনানন্দ দাশের কাব্যে রচনায় ধরা পড়ে। অনেক অজানা গাছ, পশু, পাখি ও লতাপাতা তার কবিতায় নতুন পরিচয়ে ধরা পড়েছে। প্রকৃতিপ্রেমিক এই কবি প্রকৃতি থেকেই তার কবিতার রূপরস সংগ্রহ করেছেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনা করেন। তিনি 1954 সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কলকাতায় তিনি মারা যান 1954 সালে। ট্রাম হচ্ছে আমাদের দেশে যেমন বাস, সেই দেশে সেই সময়ে তৎকালীন সময়ে বাসের মতো একটা যানবাহন ছিল, সেটাকে ট্রাম বলতো তাদের ভাষায়। সেই ট্রাম দুর্ঘটনায় মারা যান।
এই যে কবি জীবনানন্দ দাশ, এখানে তার কবিতার, কাব্য গ্রন্থের, উপন্যাসের নামগুলো কিন্তু উঠে আসে নাই। তোমরা ছোট মানুষ, এজন্য দেয় নাই, অনেক পড়ে হয়তো মনে রাখতে পারবে না। কবি জীবনানন্দ দাশের সময়কাল থেকে এই যে এখন পর্যন্ত, আজকের এই মুহূর্ত পর্যন্ত যত কবি আসছেন, সবার থেকে এই যে বর্তমানেও যারা বেঁচে আছেন, এদের মধ্যে কিন্তু আধুনিক কবি হিসেবে আমরা সর্বপ্রথম জীবনানন্দ দাশের নামই করতে পারি। আজকের এই মুহূর্ত পর্যন্ত তাকে ডিঙিয়ে এই পর্যন্ত আধুনিক কবিতার খাতায় নাম কেউ এখনো লিখতে পারে নাই, লিখাতে পারে নাই। আচ্ছা, তোমাদের মূল বইয়ে যে, বোর্ড বইয়ে যে বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটা দেয়া আছে, আমরা সেগুলো একটু আলোচনা করি। ধানসিঁড়ি কিসের নাম? ধানসিঁড়ি হচ্ছে একটি নদীর নাম। আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থে থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, এখানে সারাদিন কেটে যাবে কার? হাঁসের। সে সারাদিন কলমির গন্ধ ভরা জলে সাঁতার কাটবেন। এখানে কবিতা অংশটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। গোধূলি লগ্নে জগদীশের স্মরণে বিদায় লইব জনমের তরে, লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের করে। এটা একটি উদ্দীপক। উদ্দীপককে আবার আসিব ফিরে কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? স্বদেশ চেতনা। প্রশ্ন 5, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে? দেখো, একে বলছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এখানে নিশ্চয় 1 এবং 3। তাহলে উত্তরে যে আমরা খ নম্বর দাগ দিব, 1 ও 3। কবি জীবনানন্দ দাশ আবার কোথায় ফিরে আসতে চেয়েছেন? ধানসিঁড়ি তীরের বাংলায়। এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো আমি তোমাদের জন্য করে নিয়ে আসছি। বহু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়লে এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশকে কবি কিসের দেশ বলেছেন? নবান্নের দেশ। বাংলায় কার্তিক মাসে কোন অনুষ্ঠান হয়? নবান্ন অনুষ্ঠান। কবি বাংলায় ফিরে আসতে চেয়েছেন কিসের বেশে? শঙ্খচিল শালিকের বেশে। ভোরের কাক হয়ে কবি কিসের বুকে ভেসে যাবেন? কুয়াশার। কবি কুয়াশার বুকে ভেসে কোথায় যাবেন বা আসবেন? কাঁঠাল ছায়ায়। লক্ষ্মী পেঁচা কোথায় ডাকছে? শিমুলের ডালে। সুদর্শন কোথায় ওরে? সন্ধ্যার বাতাসে। আবার আসিব ফিরে কবিতায় কে খয়ের ধান ছড়াচ্ছে? শিশু। আবার আসিব ফিরে রূপসার জল কেমন বলে কবি উল্লেখ করেছেন? ঘোলা। কিশোরের নৌকার পাল কেমন? সাদা ছেঁড়া পাল। আবার আসিব ফিরে কবিতায় কোন নদীর নাম উল্লেখ আছে? রূপসা। ধবল বক কিভাবে নিরে আসে? সাঁতরায়ে। কি সাঁতরায়ে? রাঙা মেঘ। ধানসিঁড়ি নদীটি কোন জেলায়? ঝালকাঠি জেলায়। আবার আসিব ফিরে কবিতার মূল বিষয়বস্তু কি? স্বদেশ প্রেম। মেঘের কোল ঘেঁষে কারা নিরে ফিরে আসে? সাদা বকের দল। কবি কিভাবে কলমির গন্ধ ভরা জলে সারাদিন ভাসবে? হাঁস হয়ে। আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত ভাবনা কি? জন্মান্তরবাদ। এই জন্মান্তরবাদ কি বলো তো দেখি? যে আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বীরা এটা বিশ্বাস করে যে মৃত্যুর পরে তারা আবার জীবন ফিরে পাবে, এটাই হচ্ছে জন্মান্তরবাদ। জল যার অঙ্গে এক কথায় কি বলে? জলাঙ্গি। আবার আসিব ফিরে কবিতায় মূলত প্রধান রূপে যে রূপটি ফুটে উঠেছে? বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ।
এবার শুরু করছি বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় এসেছে। এই প্রশ্ন শুধু বৃত্তির পরীক্ষার্থীদের জন্য না, কিন্তু সাধারণ পরীক্ষার্থীদের জন্যও কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। শিক্ষকরা কিন্তু এখান থেকে বেছে বেছে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকেন। দেখো, আবার আসিব ফিরে কবিতায় গ্রাম বাংলার চিরন্তন যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা বর্ণনা করো। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। গ্রাম বাংলার যে চিরন্তন প্রতিচ্ছবি বলছে, গ্রামের যে ছবি সেটা ফুটে উঠেছে কবিতার মধ্যে, সেটা এর সাথে মিল আছে। দেখো 2 নম্বর প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় প্রকাশিত বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় তুলে ধরো। এই যে গ্রাম বাংলার চিরন্তন ছবি, চিরন্তন যে প্রতিচ্ছবি, সেইটাই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয়। সেম প্রশ্ন। আরও একটা প্রশ্ন সেম আছে, দেখো এটার সাথে এই যে 4 নম্বর প্রশ্নটা, আবার আসিব ফিরে কবিতা অবলম্বনে নিসর্গের চিত্র, নিসর্গ মানে প্রকৃতি, নিসর্গ চিত্র বিশ্লেষণ করো। এই যে 3টা প্রশ্ন কিন্তু একই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়া আছে। এই 3টার উত্তর কিন্তু একই রকম হবে। দেখো এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2019, যশোর বোর্ড 2016, বরিশাল বোর্ড 2016, সিলেট বোর্ড 2019 এবং 16। কাজেই গুরুত্বপূর্ণ প্রশ্ন না? অবশ্যই। আর এই যে 4 নম্বর প্রশ্নটা, আবার আসিব ফিরে কবিতা অবলম্বনে নিসর্গ চিত্র বিশ্লেষণ, এটা আসছে তোমার আসে নাই, কিন্তু এই প্রশ্নের আলোকে আমি একটু ঘুরিয়ে করেছি যাতে তোমাদের বোঝার সব সুবিধা হয়। এই 3টা প্রশ্নের একই উত্তর, একই প্রশ্ন ঘুরিয়ে করা হয়েছে। আবার পরবর্তীতে দেখো আরও একটা প্রশ্ন, কবিতায় বর্ণিত কবির প্রকৃতির সান্নিধ্যে ফিরে আসার ব্যাকুলতা ব্যাখ্যা করো। কবি বারবার ফিরে আসতে চেয়েছেন না, সেই কথা এখানে, সেই প্রশ্নটা। এটার সাথে সেম প্রশ্ন, দেখো আবার আসিব ফিরে কবিতার মূল ভাব, মূল ভাবেও কিন্তু সারাটা কবিতা জুড়েই তো কবি আবার দেশে ফিরে আসতে চেয়েছেন বাংলায়, সেই মূল ভাবও কিন্তু এই 3-এর মতোই। আবার এই যে 6, আবার আসিব ফিরে কবিতার আলোকে কবির স্বদেশ প্রেমের স্বরূপ তুলে ধরো। স্বদেশ প্রেমের কারণেই তিনি বারবার ফিরে আসতে চেয়েছেন। এই মূল ভাবটা আসছে, দেখো কতবার আসছে, কুমিল্লা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2018, দিনাজপুর বোর্ড 2017, যশোর বোর্ড 2016, আবার দিনাজপুর বোর্ড 2016। কতগুলো বোর্ডে আসছে, কাজেই সকল প্রশ্নই ইম্পর্টেন্ট। সেম প্রশ্নই একটু ঘুরিয়ে লেখা। এই প্রশ্নটা আবার আসছে, আবার আসিব ফিরে কবিতার আলোকে কবির স্বদেশ প্রেমের স্বরূপ, যেটা সিলেট বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017। এখানে কিন্তু 6টা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আমি তোমাদের জন্য গুছিয়ে সুন্দর করে 2টা প্রশ্ন করেছি। 2টা প্রশ্নের উত্তর যদি তোমরা পড়ো তাহলে ইনশাআল্লাহ তাআলা তোমরা কিন্তু কমন পাবে। আবার আসিব ফিরে, তাহলে আমরা এই প্রশ্ন 2টা আলোচনা করি একটু। আবার আসিব ফিরে কবিতায় গ্রাম বাংলায় যে চিরন্তন ছবি ফুটে উঠেছে, প্রকৃতির যে সৌন্দর্যের পরিচয় ফুটে উঠেছে, সেটা আমরা একটু দেখি। কবি জীবনানন্দ দাশ হচ্ছেন প্রকৃতির কবি, তিনি প্রকৃতিকে নিয়েই তার লেখা। আর এখানে আমাদের পাঠ্য বইয়ে আবার আসিব ফিরে কবিতায় তার প্রকৃতির যে রূপ সৌন্দর্য, এটাই বিশেষভাবে ফুটে উঠেছে। তিনি ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন, শঙ্খচিল শালিকের বেশে দেশে ফিরে আসতে চেয়েছেন, ভোরের কাক হয়ে, নবান্নের কার্তিকের কুয়াশায় তিনি আসতে চেয়েছেন এদেশে ফিরে। আবার কখনো বা হাঁস হয়ে আসতে চেয়েছেন, কিশোরীর মতো লাল পায়ে তার ঘুঙুর বাঁধা থাকবে। হাঁস হয়ে তিনি কলমির গন্ধভরা জলে ভেসে থাকতে চেয়েছেন। তিনি বলছেন বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে এই জলাঙ্গির ঢেউ ভেজা বাংলায় বারবার ফিরে আসবেন। আবার তিনি কি বলছেন, সুদর্শন হচ্ছে এক ধরনের পোকা, সেই পোকার বেশেও তিনি আসতে পারেন। লক্ষ্মী পেঁচা হয়ে তিনি শিমুলের ডালে আসতে পারেন। শিশু যে খইয়ের ধান ছড়াচ্ছে উঠানে, সেই খই হয়েও তিনি আসতে পারেন। রূপসার ঘোলা জলে কিশোর যে সাদা ছেঁড়া পালে নৌকা চালাচ্ছে,
ডিঙি বাইছে সেই পাল হয়েও তিনি স্বদেশে ফিরে আসতে পারেন। আবার বলছেন যে এই যে রাঙা মেঘ সাঁতরিয়ে যখন ধবল বকেরা তাদের কিসে ফিরে, বাড়িতে ফিরে, তাদের আস্তানায় ফিরে, তাদের রূপেও কবি ফিরে আসতে পারেন। তো এই যে বাংলার চিরন্তন ছবি যে ফুটে উঠেছে, তিনি যে আসতে চেয়েছেন, যে আসার মাধ্যমগুলোতে যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে, এটাই হচ্ছে বাংলার চিরন্তন রূপের প্রতিচ্ছবি, সৌন্দর্যের, প্রকৃতির সৌন্দর্যের পরিচয়। তারপরে আবার তোমার এখানে দেখো পরের প্রশ্নটা, যেটা আবার আসিব ফিরে কবিতার মূল ভাব, এটা কিন্তু একেবারে সেই রকমই কাছাকাছি। আবার আসিব ফিরে কবিতার নিসর্গর চিত্র তো বিশ্লেষণ করলামই, প্রকৃতির সান্নিধ্যে ফিরে আসার যে ব্যাকুলতা, সেটাও কিন্তু একই রকম সে। এই যে আবার আসিব ফিরে কবিতার মূল ভাব, স্বদেশ প্রেমের স্বরূপ, এগুলো তো এক। তো মূল ভাব দেখি কি বলছেন কবি। আবার আসিব ফিরে কবিতায় কবির জন্মভূমির প্রতি অত্যন্ত মায়া, অত্যন্ত ভালোবাসা দেখিয়েছেন। তিনি জন্মভূমির তুচ্ছ জিনিসকেও সুন্দর বলেছেন। কবির মনে করেন তার যখন মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না, তিনি শেষ হতে দিবেন না। তিনি বাংলা নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধ ভরা জলে পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বক মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে, তাদের মাঝেও কবি থাকতে পারেন। কিশোরের সাদা ছেঁড়া পালে তিনি থাকতে পারেন শিশুর ছড়ানো উঠানে ছড়ানো খইয়ের ধানেও। কাজেই আমরা দেখি যে কবি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে থাকতে চেয়েছেন মৃত্যুর পরেও। এই যে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু দুইটাই কাছাকাছি। তোমরা শুধু একটু শুরুটা আর শেষটা একটু ঘুরিয়ে লিখবে, আর কোনো চিন্তা নাই। এখান থেকে খুব সহজ প্রশ্নের উত্তর, যদি কবিতাটা তোমরা ভালো করে বুঝে পড়ো। তোমাদের জন্য নমুনা প্রশ্ন হিসেবে সৃজনশীল প্রশ্ন হুবহু আসে না, তারপরও দেখলে তোমাদের ধারণা হবে, তোমরা লেখার যে ধারণা পাবে, এই জন্যই সৃজনশীল প্রশ্ন আলোচনা। একটা উদ্দীপক দেখি, যে বিদেশে থাকে সেই প্রবাসী। একজন প্রবাসী সবসময় নিজের দেশের মানুষ, দেশের প্রকৃতির টান হৃদয়ে অনুভব করে। সে চায় পাখির মতো উড়ে স্বদেশে ছুটে আসতে, কিন্তু আসা হয় না। আচ্ছা, এর আলোকে প্রশ্ন দেখি। আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? আবার আসিব ফিরে কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেয়া। ক্ষয়ের প্রশ্ন, বাংলার এর সবুজ করুণ ডাঙায় বলতে কি বোঝানো হয়েছে? বাংলার এর সবুজ করুণ ডাঙায় বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের আর্দ্র সবুজ ভূমিকে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাছাড়া এদেশের যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের অপূর্ব সমারোহ। নদী বিধৌত বাংলার পলিমাটি সবসময় আর্দ্র এবং উর্বর, ফলে চারিদিকে এত সবুজের ছড়াছড়ি। কবি বাংলায় এমন মাটি ও প্রকৃতিকেই সবুজ করুণ ডাঙা বলেছেন। উদ্দীপক এবং আবার আসিব ফিরে কবিতার সাদৃশ্য তুলে ধরো। এখানে উদ্দীপকে বলছে যে বিদেশে থাকে, তার সব সময় দেশে আসতে মন চায় কিন্তু আসতে পারে না। আর আমাদের কবিতায় কবি কি করেছেন আমরা আগে সেটাই পড়ব। জন্মভূমির প্রতি ভালোবাসা কোনো মানুষেরই কখনো বিস্তৃত হয় না। কবিও দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে হৃদয় দিয়ে উপভোগ করেছেন আজীবন। তার বিশ্বাস এ বন্ধন মৃত্যুর পরও শেষ হবে না। তাই তিনি এদেশের নদী, মাঠ, প্রকৃতিকে ভালোবেসে মানুষ না হয়ে শঙ্খচিল, শালিক, হাঁস হয়ে, তারপর কিশোরের সাদা ছেঁড়া পাল
ধবল বক, খইয়ের শিশুর হাতে ছড়ানো উঠানে খইয়ের ধান হয়ে এ দেশে আবার ফিরে আসতে চেয়েছেন। প্রকৃতির মাঝে মিশে থাকতে চেয়েছেন, প্রকৃতিরই একটি অংশ হয়ে। আর উদ্দীপকে আমরা দেখি যে বিদেশে প্রবাসী, তার মন সবসময় দেশের মানুষের জন্য, দেশের জন্য প্রকৃতির টান অনুভব করে এবং সে দেশে ফিরে আসতে চায়, পাখির মতো উড়ে ছুটে চলে আসতে চায় তার মন প্রাণ, কিন্তু আসতে পারে না। এখানে এই মিলটুকু রয়েছে যে কবিও দেশকে ভালোবাসেন, স্বদেশ প্রীতি, প্রকৃতি প্রেম কবির মধ্যে আমরা লক্ষ্য করি, সেরকম উদ্দীপকের বিদেশ প্রবাসীর মধ্যেও সেই প্রেম, স্বদেশ প্রেম লক্ষ্য করা যায়। এদিক থেকে আবার আসিব ফিরে কবিতার এবং উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। ঘয়ের প্রশ্ন, উদ্দীপক এবং আবার আসিব ফিরে কবিতার মূল ভাব অভিন্ন মূল্যায়ন করো। এখানে যে আমরা বললাম যে জন্মভূমির প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করা প্রত্যেক মানুষই করে এবং এটা কখনোই বিস্তৃত হয় না। সময়ের প্রয়োজনে স্বদেশের প্রতি ভালোবাসা, প্রেম, টান এগুলো ফুটে ওঠে। কবিও তার জন্মভূমির প্রতি ভালোবাসা, দেশের প্রকৃতির সৌন্দর্যে তিনি তার হৃদয়ে উপভোগ করেছেন। আজীবন তার বিশ্বাস যে তিনি মৃত্যুর পরও এদেশের প্রকৃতিতে মিশে থাকবেন। তিনি প্রকৃতিকে এত বেশি ভালোবাসতেন, তাই তিনি এদেশের নদী মাঠ প্রকৃতিকে ভালোবেসে মানুষ না হোক শঙ্খচিল, শালিক, হাঁস, কিশোরের সাদা ছেঁড়া পাল, ধবল বক, উঠানে শিশুর হাতে ছড়ানো উঠানে খই, এইসবের মাঝে তিনি ফিরে আসতে চেয়েছেন। আর ওইদিকে বিদেশি প্রবাসী বিদেশিও দেশে পাখির মতো ছুটে আসতে চেয়েছেন, সব সময় প্রকৃতির টান সে হৃদয়ে অনুভব করেছে। এদিক থেকে উদ্দীপক এবং আবার আসিব ফিরে কবিতার মূল ভাব অভিন্ন। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2, উদ্দীপক পড়ি। তোমার যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। এখানে বলছে যে কাউকে একজনকে, যে কোনো একজনকে বলছে তুমি চলে যাও, আমি এই বাংলায় রয়ে যাব। এখানে ভোরের বাতাসে যে কাঁঠাল পাতা ঝরে শীতকালে সেটা আমি দেখব, মানে প্রকৃতির অপার যে সৌন্দর্য তিনি উপভোগ করবেন। কয়ের প্রশ্ন, উঠানে খইয়ের ধান ছড়াচ্ছে কে? উঠানে খইয়ের ধান জীবনানন্দ দাশের কবিতা। আবার আসিব ফিরে, একটি শিশু উঠানে খইয়ের ধান ছড়াচ্ছে, এভাবে লিখতে হবে। 2 প্রশ্ন, মানুষ না হয়ে শঙ্খচিল শালিকের বেশে কবি এদেশে ফিরে আসতে চান কেন? বাংলার প্রকৃতির কাছাকাছি থাকার বাসনায় কবি জীবনানন্দ দাশ শঙ্খচিল শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান। জন্মভূমির প্রতি ভালোবাসা কোনো মানুষেই বিস্তৃত হয় না। কবিও দেশের প্রকৃতির সৌন্দর্যকে হৃদয় দিয়ে উপভোগ করেছেন এবং তার আজীবনের লালিত বিশ্বাস যে মৃত্যুর পরও তার এ বন্ধন ছিন্ন হবে না, প্রকৃতির সাথে তার যে বন্ধন, তাই তিনি এদেশে নদী মাঠ প্রকৃতিকে ভালোবেসে মানুষ না হয়ে শঙ্খচিল শালিকের বেশে এদেশে ফিরে আসতে চেয়েছেন, প্রকৃতির মাঝে মিশে থাকতে চেয়েছেন, প্রকৃতিরই একটি অংশ হিসেবে। প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার কোন দিকটি প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার গভীর দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। আবার আসিব ফিরে কবিতায় কবি দেশের প্রতি কবির গভীর মমত্ববোধ ও অকৃত্রিম দেশপ্রেম ফুটে উঠেছে। তাই তো জন্মভূমির ক্ষুদ্র জিনিসগুলোর মধ্যেও তার কাছে অসাধারণ রূপে ধরা পড়েছে। কবি নিজের দেশকে খুবই ভালোবাসেন, তাই মৃত্যুর পরেও কবি বাংলার প্রকৃতির মাঝে ফিরে আসতে চেয়েছেন, প্রকৃতিরই অংশ হয়ে।
উদ্দীপকের কবি স্বদেশের প্রতি তার সুগভীর ভালোবাসা প্রকাশ করেছেন। অন্যরা চলে গেলেও কবি তার জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চান না, বাংলাতেই তিনি থেকে যেতে চান। অন্যদিকে আলোচ্য কবিতার কবিও চান না মৃত্যুর পর দেশের সাথে তার ভালোবাসার বন্ধন ছিন্ন হোক। তাই তো মৃত্যুর পরই প্রকৃতিতে নানা রূপে তিনি ফিরে আসার অভিলাষ ব্যক্ত করেছেন। এভাবে উদ্দীপকে আলোচ্য কবিতার দেশপ্রেমের গভীর অনুভূতি দিকটি প্রকাশ ঘটেছে। এবং কবিতায়ও আবার আসিব ফিরে কবিতায়ও কবির যে গভীর দেশপ্রেম ও মমত্ববোধের চিত্রই ফুটে উঠেছে। সে দিক থেকে আমরা বলতে পারি যে আবার আসিব ফিরে কবিতার এই কবির দেশপ্রেমটি উদ্দীপকের দেশপ্রেমের প্রতিফলন এখানে ফুটে উঠেছে। ঘয়ের প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি আবার আসিব ফিরে কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন নয়, বিশ্লেষণ করো। এটা তো অবশ্যই কবিতায় তো আমরা অনেক কিছু পড়েছি না, কিন্তু এখানে শুধু কি বলছে, তোমার যেখানে সাথ চলে যাও, এই তিনি রয়ে যাবেন এই বাংলায়, দেখবেন শুধু প্রকৃতির কথাই এখানে বলা হয়েছে। আর উত্তরে দেখি এখানে কিন্তু কবিতায় কিন্তু বিস্তারিত বলাও আছে, কাজেই প্রতিফলন সম্পূর্ণ ঘটেনি। কিভাবে উত্তরটা লিখব গুছিয়ে? জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কবির হৃদয়ের অন্তিম আকাঙ্ক্ষার দিকগুলো অনুপস্থিত থাকায় উদ্দীপকের আলোচ্য কবিতার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। আবার আসিব ফিরে কবিতায় কবি স্বদেশের প্রতি নিজের তীব্র মমত্ববোধ প্রকাশ ঘটিয়েছেন। দেশের সাথে চিরকাল মমতার বন্ধনে জড়িয়ে থাকার বাসনা ব্যক্ত করেছেন। তার এই বাসনাকে রূপ দিতে তিনি মৃত্যুর পরেও প্রকৃতিরই অংশ হয়ে ফিরে আসতে চেয়েছেন। আর উদ্দীপকের কবি স্বদেশের প্রতি তার গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন। অন্যেরা চলে গেলেও কবি তার জন্মভূমি ছেড়ে কোথাও যাবেন না, বাংলাতেই তিনি থেকে যাবেন। দু চোখ ভরে তিনি বাংলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। তিনি ভোরের বাতাসে কাঁঠাল পাতা ঝরার দৃশ্য দেখবেন। আবার আসিব ফিরে কবিতাটি প্রকৃতির বিচিত্র অনুষঙ্গে পরিপূর্ণ। এ কবিতায় প্রকৃতির আপাত তুচ্ছ জিনিসগুলোকে কবি পরম যত্নের সাথে তুলে ধরেছেন। এই সুন্দর বাংলা হতে কবি বিচ্ছিন্ন হতে চান না। তাই এ দেশের প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্যে তিনি বারবার এই বাংলায় বুকে ফিরে আসতে চেয়েছেন। কবির দেশপ্রেমের রূপটি এখানে বিভিন্ন মাত্রায় ব্যক্ত হয়েছে। একই সাথে এখানে ফুটে উঠেছে বাংলার সাথে কবির জন্মান্তরের মমতার বন্ধনে সংযুক্ত থাকার তীব্র বাসনা। পক্ষান্তরে উদ্দীপকের কবিতাংশে দেশপ্রেমের একটি মাত্র দিক তুলে ধরা হয়েছে, যা কবিতার ভাবকে পূর্ণরূপে ধারণ করে না। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে। শেষ করছি আমরা আমাদের আজকের ক্লাস। যেহেতু এক ক্লাসেই সব, এজন্য ক্লাসটি বড়। তোমরা মনোযোগের সাথে পড়লে অবশ্যই বুঝতে পারবে। কবিতাটা যদি ভালো করে বুঝে পড়ো, প্রশ্ন উত্তর অতি সহজ হয়ে যাবে। বেশি বেশি পড়তে থাকো, সামনে পরীক্ষা। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।